শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। 3 লক্ষ করে বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতে আছে। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে দীর্ঘ 50 বছরের অজানা সব প্রশ্নের উত্তর নিয়ে জনসম্মুখে আসেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেইনের লাইভ টক শোতে হাজির হন সেই ব্যক্তি যিনি দীর্ঘদিন আড়ালে ছিলেন। 75 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার ঘটনায় অভিযুক্ত এই সাবেক সামরিক কর্মকর্তা লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দেন। টকশোটি রোববার রাতে ইলিয়াস হোসেইনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75-এর 15 আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলেন, দেশের প্রকৃত স্বাধীনতা অর্জন এখনো পুরোপুরি হয়নি। সম্প্রসারণবাদী ভারত আমাদের আড়ালে নিয়ন্ত্রণ করছে এবং সেই অবস্থান থেকে মুক্তি পেতে হবে। তার মতে 71-এর মুক্তিযুদ্ধের মতো আরেকটি স্বাধীনতা সংগ্রাম আসন্ন। যদি না হয় তবে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের পেছনে কি ঘটেছিল এমন প্রশ্নের উত্তরে মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন এটি। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পারলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব? যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করজরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। মেজর ডালিম বলেন, শেখ মুজিব তার শাসনামলে এমন এক স্বৈরাচারের আশ্রয়ে চলে গিয়েছিলেন যে মানুষ তার হাত থেকে মুক্তি চেয়ে রবের কাছে দোয়া করছিল। তিনি আরও বলেন, মুজিব তো মারা যাননি, মুজিব নিহত হয়েছেন এক সামরিক অভ্যুত্থানে। সেনা অভ্যুত্থান তো কোনো খেলার মতো নয়। এত বড় ঘটনা ঘটেছে, সেখানে গোলাগুলি হয়েছিল এবং উভয় পক্ষ থেকেই হতাহত হয়েছিল। 15 আগস্টের পর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করে এবং সেই আন্দোলন জনসমর্থন পায়। মেজর ডালিম দাবি করেন, এটাই ছিল 15 আগস্টের সামরিক বিপ্লবের বিজয়, যেখানে রাজনৈতিক নেতারা আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসে জনসমর্থন লাভ করেন এবং আন্দোলনটি জনস্বীকৃতি পায়। উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাখছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। 24-এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের জন্য আমরা নিজেদের অভিজ্ঞতা, সুরক্ষা, যোগাযোগ থেকে সবকিছু প্রদান করতে প্রস্তুত। আমরা তাদের বিপ্লবের সঙ্গে আছি এবং দোয়া করি তারা যেন সফল হয়। খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও তার মন্তব্য ছিল। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। এই টকশোটি একদিকে ছিল এক নান্দনিক ইতিহাসের আলোচনা, অন্যদিকে এক গুরুতর রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়া। মেজর ডালিমের বক্তব্য 75-এর ঘটনা এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গি সবার মনেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।